হাসিনাকে আশ্রয় দেয়ায় মোদি যেভাবে পৌঁছছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জি. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। নরেন্দ্র মোদি বাংলাদেশে একটি মানুষকে বিশ্বাস করেই রাজনৈতিক, বাণিজ্যিক সকল ধরনের বিনিয়োগ করেছিল। নিরপেক্ষ প্রাতিষ্ঠানিক বা ভূ রাজনৈতিক সরকারি বিনিয়োগ করেনি বলা যায়। দ্বিপাক্ষিক চুক্তিগুলো ওই এক ব্যক্তির ওপর বিশ্বাস রেখেই করা হয়েছিল। বাংলাদেশে হাসিনা নেই তো কিছু নেই, একেবারেই নেই। ফলে কার্যত বাংলাদেশ নামের ভূমিটির সাথে নরেন্দ্র মোদির সকল লেনাদেনা বিচ্ছিন্ন হয়ে গেছে। ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস হাসিনাকে আশ্রয় দেওয়ার ইস্যুতে ভারতকে এক হাত নিয়েছেন। হুঁশিয়ারি এবং সতর্ক করে দিয়ে বলেছেন হাসিনাকে ফেরত দিতেই হবে। আনুষ্ঠানিকভাবেই ভারতকে জানাবে সে কথা। ভারত যদি ফেরত না দেয় তাহলে হাসিনাকে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটে যাবে। অবশেষে যদি বৈশ্বিক চাপে ভারত ফেরত পাঠায় তাহলে তা হবে বাংলাদেশের কাছে ভারতের কৌশলগত মারাত্মক পরাজয়। নানা কারণেই ভারতকে বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতেই হবে, না হলে মোদির পৌঁছে যাবার আশঙ্কা আরও বাড়বে। হাসিনা ইস্যু নিয়ে ভারতীয়দের মধ্যে মোদি বিরোধী প্রতিক্রিয়াই বেশি দেখা যাচ্ছে। তারা জানাচ্ছেন বাংলাদেশ প্রতিবেশী বন্ধু রাষ্ট্র, মোদি কেন দেশের কথা চিন্তা না করে হাসিনাকে আশ্রয় দিলেন? হাসিনা শুধু একটি ব্যক্তি, আর দেশ ও রাজনীতি হচ্ছে অনেক বড় বিষয়। চায়ের টেবিলে, বাজারে, অফিসে মোদিকে নিয়ে সমালোচনা তুঙ্গে। যখন বাংলাদেশের ছাত্র ও গণমানুষেরা যৌক্তিক দাবির জন্য জীবন দিয়েছে এবং হাসিনা সরকার তাদের দমাতে কঠোর অবস্থান নিয়ে নির্মমভাবে হত্যা করেছে, তখন হঠাৎই হাসিনার জন্য মোদির এত ভালোবাসা জেগে ওঠা বাংলাদেশের প্রতি একটা নেতিবাচক বার্তা যাচ্ছে। ভারতের নাগরিক সমাজ জানাচ্ছে ঘটনার আকস্মিকতায় মোদি ও তার প্রশাসন না হয় হাসিনাকে তখন আশ্রয় দিয়েই দিয়েছে, কিন্তু দু একদিনের মধ্যে হাসিনাকে অন্য দেশে পাঠিয়ে দেবার ব্যবস্থা করতে পারত। অন্তত তাহলেও মোদি বলতে পারতেন যে তিনি হাসিনাকে তার দেশে থাকতে দেননি। ফলে বাংলাদেশের সাথে তার দেশের সম্পর্ক অটুট থাকতে পারে। এছাড়া হাসিনার সাথে মোদির ব্যক্তিগত বিষয় নিয়ে জনগণের মধ্যে নানা কানা ঘোষাও আছে। হাসিনার জামাই মোদি, মোদি শ্বশুর বাড়ি থেকে তার বাড়িতে আশ্রয় দিয়ে নিরাপদে ও ভালো খাবার থাকার ব্যবস্থা করে হাসিনাকে বউয়ের আদরেই রেখেছেন। এইভাবে করে হাসিনা ইস্যুতে মোদির সম্মান যাচ্ছে। অনেকেই বলছেন মোদি পৌঁছে গেছে, ওনাকে আরও পচানো উচিত। হাসিনার পতনের পর দেশ ছড়ার ঠিক দিন পরের আগের কথা। বাংলাদেশের সুপ্রিম কোর্ট বিতর্কিত কোটা পদ্ধতি বাতিল করার ঠিক পরদিন দিল্লিতে প্রথম সারির জাতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়ার সম্পাদকীয়র শিরোনাম ছিল ডিস্টার্বিং ইন ঢাকা। সেখানে আরও লেখা ছিল কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে যে সহিংসতা দেখা যাচ্ছে তা আওয়ামী লীগের কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী রাজনীতিরই উপসর্গ। ভারতের এখন সময় এসেছে হাসিনার পর কি তা নিয়ে ভাবার। ইন্ডিয়া মাস্ট থিঙ্ক বিয়ন্ড হাসিনা। বিগত ১.৫ দশক ধরে ভারতের বাংলাদেশ নীতি আর শেখ হাসিনা যেভাবে প্রায় সমর্থক হয়ে উঠেছিল, তাতে দিল্লির একটি মূলধারার শীর্ষস্থানীয় দৈনিক ভারতকে বিয়ন্ড হাসিনা ভাববার পরামর্শ দিচ্ছে, সেটা তখনও কিন্তু প্রায় অকল্পনীয় ছিল। ওই সম্পাদকীয় প্রকাশিত হওয়ার ঠিক ২ সপ্তাহের মাথায় ঢাকায় নাটকীয় পট পরিবর্তনের মাধ্যমে ভারতকে কিন্তু এখন ঠিক সেটাই করতে হচ্ছে। বা বলা ভালো, হাসিনা পরবর্তী বাংলাদেশে ভারত কী কৌশল নিয়ে এগোবে দিল্লি সেটা ভাবতে বাধ্য হচ্ছে। শেখ হাসিনা চিরকাল ঢাকার ক্ষমতায় থাকবেন না, এটা জানা থাকলেও সেই দিন যে এত তাড়াতাড়ি আসবে ভারত আসলে তা ভাবতেই পারেনি। টাইমস অব ইন্ডিয়ার ওই সম্পাদকীয় থেকে আরও কিছুটা অংশ উদ্ধৃত করা যাক। আজকের বাংলাদেশ আসলে গণতন্ত্রের মৌলিক চেক বক্সগুলোতে টিক দিতেই ব্যর্থ হয়েছে, যেগুলো হলো একটি কার্যকরী বিরোধী পক্ষ, সুষ্ঠু ও অবাধ নির্বাচন এবং নিরপেক্ষ ও স্বাধীন বিচার বিভাগ। আওয়ামী লীগের বিরুদ্ধে ক্রমবর্ধমান জনরোষ ভারতের জন্য একটি নিরাপত্তাগত দ্বিধা বা সংকট তৈরি করেছে। আওয়ামী লীগ ক্ষমতা থেকে অপসারিত হলে তার জায়গায় একটি পাকিস্তান সমর্থিত সরকার আসুক, ভারত আর যাই হোক এটা কোনো মতেই চাইবে না। ফলে তাদের এখনই দিশা পাল্টাতে হবে। নিজেদের স্ট্র্যাটেজিক স্বার্থ রক্ষা করতেই বাংলাদেশের সমাজের প্রতিটি শ্রেণীর কাছেই তাদের রিচ আউট করতে হবে।
ভারতে ক্ষমতার অলিন্দে শীর্ষ কর্মকর্তারা একান্ত আলোচনায় মেনে নিচ্ছেন, তখন এ সতর্কবার্তা অনেকটা প্রফেসি বা ভবিষ্যৎবাণীর মতো শোনালেও ওই সম্পাদকীয়র প্রায় প্রতিটি কথা এখন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। ফলে ভারতকে এখন তড়িঘড়ি সে দেশের নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কের সেতুগুলো তৈরি করতে হচ্ছে। দিল্লি বোঝার চেষ্টা করছে সেই সরকারে কাদের প্রভাব বেশি এবং সেই ব্যক্তি বা গোষ্ঠীগুলোকে তারা আদৌ চেনেন কিনা। পাশাপাশি রাজনৈতিকভাবে আওয়ামী লীগের ভবিষ্যৎ আপাতত অন্ধকার, এটাও বোঝা যাচ্ছে দিব্যি। সে বাস্তবতা থেকেই বিকল্প কোনো রাজনৈতিক শক্তির সঙ্গে সম্পর্ক স্থাপন করা যেতে পারে এবং সেটা কিভাবে ভাবতে হচ্ছে তা নিয়েও। বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর সে দেশে জামাত বা হেফাজতে ইসলামের মতো ইসলামী শক্তিগুলোর দাপট ও রমরমাও ভারতের জন্য একটা উদ্বেগের কারণ হয়ে উঠেছে। তাছাড়া গত কয়েক বছরে ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি সংস্থা বাংলাদেশের বিভিন্ন খাতে শত শত কোটি টাকা লগ্নি করেছে। এই সংকটের মুহূর্তে সে বিনিয়োগ কিভাবে আর কতটা রক্ষা করা সম্ভব, সেটাও ভারতের আর একটা বড় দুশ্চিন্তা। এই ধরনের বহু প্রকল্পের কাজ এখন থমকে আছে এবং সর্বোপরি গোদের ওপর বিষ ফোঁড়ার মতো ক্ষমতাচ্যুত শেখ হাসিনা আজ 1 মাসের বেশি হল ভারতের মাটিতেই অবস্থান করছেন। কর্মকর্তারাই এখন একান্তে স্বীকার করছেন নানা কারণে ভারত তাকে না পারছে গিলতে, না পারছে উগরাতে। সব মিলিয়ে বাংলাদেশের ঠিক 1 মাস আগের নাটকীয় ঘটনা প্রবাহ কূটনৈতিক, রাজনৈতিক, অর্থনৈতিক, দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিকেই ভারতকে এক অপ্রত্যাশিত সংকটে ফেলেছে। দিল্লি এই মুহূর্তে ঠিক কিভাবে সেগুলো সামলানোর চেষ্টা করছে, এই আলোচনায় দেখার চেষ্টা করা হয়েছে সেটাই। বাংলাদেশে নতুন অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে ক্ষণমাত্র চিন্তা না করে ভারত কিন্তু ওই সরকারকে স্বীকৃতি দিতে কয়েক মিনিটের বেশি সময় নেয়নি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মোহাম্মদ ইউনূস গত 8 আগস্ট শপথ নেয়ার কিছুক্ষণের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে নতুন দায়িত্ব গ্রহণের জন্য তাকে শুভেচ্ছা জানান। দুই দেশের মানুষের স্বপ্ন পূরণের লক্ষ্যে একযোগে কাজ করতে ভারত যে অঙ্গীকারাবদ্ধ থাকবে, ওই পোস্টে সে কথাও জানান মোদী। এর কিছুদিন পরে ভারত যে গ্লোবাল সাউথের শীর্ষ সম্মেলন আয়োজন করেছিল, তাতেও বাংলাদেশের পক্ষ থেকে মোহাম্মদ ইউনূসই যোগ দেন এবং সভায় ভার্চুয়ালি অংশ নেন এবং ভাষণ দেন। পরে দুজনের মধ্যে টেলিফোনে কথাবার্তাও হয়েছে। ফলে ভারতের চোখে বাংলাদেশের নতুন সরকার প্রধান যে তিনিই, এ নিয়ে কখনোই দ্বিধাদ্বন্দ্বের অবকাশ ছিল না। শুধু এই নতুন সরকারকে স্বীকৃতি দেয়া নয়, শেখ হাসিনা যে বাংলাদেশের জন্য অতীত, সেটাও গত 1 মাসে ভারত বারবারই বুঝিয়ে দিয়েছে। গত 6 আগস্ট পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পার্লামেন্টে জানান, আপাত দৃষ্টে শেখ হাসিনা প্রধানমন্ত্রীত্বে ইস্তফা দিয়েই ভারতে এসেছেন। মন্ত্রণালয়ের মুখপাত্র একাধিকবার শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী বলে উল্লেখ করেছেন। সুতরাং ঢাকা থেকে শেখ হাসিনার বিদায় পর্ব যতই বিতর্কিত বা রহস্যে ঘেরা হোক, ভারত কিন্তু বাংলাদেশের নতুন বাস্তবতাকে মেনে নিয়ে নতুন সরকারের সঙ্গেই সম্পর্ক গড়ার কাজে হাত দিয়েছে। গত সপ্তাহে দিল্লিতে একটি বই প্রকাশ অনুষ্ঠানেও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, ৭১-এ বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই দুই দেশের সম্পর্ক নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে গেছে। কিন্তু ঢাকাতে যখন যে সরকার ক্ষমতায়, দিল্লি তাদের সঙ্গে সম্পর্ক রেখে চলবে, এটাই স্বাভাবিক। সেই সঙ্গেই তিনি বলেন, আমাদের এটাও মেনে নিতে হবে যে রাজনৈতিক পরিবর্তন হবেই এবং এই ধরনের পরিবর্তন কখনো কখনো ডিসপারেপটিভ হবে। সেরকম ক্ষেত্রে আমাদের স্পষ্টতই দেখতে হবে কোথায় আমাদের পারস্পরিক স্বার্থের মিল হচ্ছে। ফলে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গেও ভারতের স্বার্থ কোথায় কোথায় মিলতে পারে, দিল্লি এখন সেই ক্ষেত্রগুলো চিহ্নিত করার উপরেই জোর দিচ্ছে। আর তারও আগে চলছে নতুন সরকারকে ভালো করে চেনা জানার পালা। সাউথ ব্লকের একজন শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে বলছিলেন, আসলে সত্যি কথা বলতে কি, এই নতুন সরকারের উপদেষ্টা বা নীতি নির্ধারকদের অনেককেই আমরা ভালো করে চিনি না। কিভাবে তারা সরকারে এলেন, কে তাদের নাম সুপারিশ করলো, সেটাও খুব ভালো জানি না। তিনি বলেন, এমনকি মোহাম্মদ ইউনূসকেও যে পুরোটা জানি বা বুঝি, সেটাও দাবি করতে পারি না। কাজেই বলতে পারেন, শুরুর এই দিনগুলোতে আমরা তাদের ভালো করে চেনার ও বোঝার ওপরেই জোর দিচ্ছি। দিন কয়েক আগে ঢাকায় ভারতের হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা যখন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যান, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু সেই সাক্ষাৎকে পরিচিতিমূলক বলেই বর্ণনা করেছিল। ফলে বোঝাই যাচ্ছে, গত 1 মাস ছিল দুই পক্ষের আলাপ পরিচয়ের পর্ব, যা এখনও বেশ কিছুদিন ধরে চলবেই বলা যায়।
গত প্রায় ১.৫ শতক ধরে বাংলাদেশে ভারতের বিরুদ্ধে একটা প্রধান অভিযোগ ছিল তারা শুধু শাসক দল আওয়ামী লীগের সঙ্গেই সম্পর্ক রেখে চলেছে এবং আওয়ামী প্রিজম দিয়েই বাংলাদেশের সব কিছুকে দেখার চেষ্টা করেছে। মজার বিষয় হলো দিল্লিও কিন্তু এই অভিযোগ কখনো পুরোপুরি অস্বীকার করেনি, বরং তারা আত্মপক্ষ সমর্থনে বলার চেষ্টা করেছে যেসব দল চিরকাল ভারত বিরোধিতার রাজনীতি করে এসেছে কিংবা যাদের ট্র্যাক রেকর্ড বলে তারা ক্ষমতায় থাকাকালীন ভারতের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকেছে, তাদের সঙ্গে কিভাবে সম্পর্ক গড়া সম্ভব। তাছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি সম্পর্কে ভারতের আর একটা বক্তব্য ছিল, যতদিন না তারা সুস্পষ্টভাবে জামায়াতে ইসলামীর সঙ্গ ত্যাগ করছে ততদিন তাদের সঙ্গেও ভারতের কোনো সম্পর্ক থাকতে পারে না। আসলে জামায়াতের রাজনৈতিক বা ধর্মীয় মতাদর্শ ভারতের কাছে এতটাই অস্পৃশ্য যে জামায়াতের কোনো রাজনৈতিক সঙ্গী বা শরিককেও বিশ্বাস করা ভারতের পক্ষে সম্ভব নয়। মোটামুটি এই যুক্তিটাই দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক সার্কিটে ও একাডেমিয়াতে এতদিন ধরে দেয়া হতো। তবে ঢাকায় গত 1 মাসের ঘটনাক্রম ভারতের জন্য বাংলাদেশে নতুন রাজনৈতিক সমীকরণ গড়ে তোলার পথ প্রশস্ত করেছে বলেও অনেক পর্যবেক্ষকই মনে করছেন। বিশেষ করে বিএনপি ও জামায়াতের মধ্যে যেভাবে সম্প্রতি নানা ইস্যুতে দূরত্ব তৈরি হচ্ছে সেটাকেও ভারতের নীতি নির্ধারকরা ইতিবাচক লক্ষণ হিসেবে দেখছেন। তাদের ভাষায় জামায়াত মুক্ত বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক গড়ার কাজ অনেক সহজ হতে পারে বলেও তাদের অভিমত। তবে বিশ্লেষকরা বলছেন মোদি দ্রুততম সময়ে হাসিনাকে অন্য দেশে হস্তান্তর না করলে মোদির প্রতি ভারতীয়দের আস্থা আরও কমতে থাকবে। বিষ ফোঁড়া হয়ে থাকা ইস্যুটিতে বাংলাদেশ ও পশ্চিমাদের সাথে দূরত্ব আরও বাড়বে, ফলে মোদির রাজনৈতিক বলেও সংকুচিত হবে। ভারতের জন্য এটা ভালো ইঙ্গিত বহন করছে না বলে এর জন্য মোদি আরও তার গুরুত্ব ও সম্মান খোয়াবেন। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। নিরাপদে থাকুন।